আহ সব ডু, ডাজ অ্যান্ড ডিড এই ভার্বগুলো আমরা কিভাবে ব্যবহার করি ইংলিশে সেটা দেখব। তো আমরা জানি যে এই তিনটা ভার্ব আমাদের কাছে খুবই পরিচিত। এই তিনটা ভার্ব আমাদের কাছে খুবই পরিচিত। সেন্টেন্সে এটি ভিন্ন ভিন্ন স্ট্রাকচার অনুযায়ী ভিন্নভাবে বসে থাকে। এই ভার্বগুলো কখনো সেন্টেন্সকে নেগেটিভ করে, আবার কখনো ইন্টারোগেটিভ করে, আবার কখনো মেইন বা প্রিন্সিপাল ভার্ব হিসাবে একটি বাক্যে বসে থাকে। এই ভিন্ন ভিন্ন ব্যবহারের কারণে ডু, ডাজ, ডিড নিয়ে আমাদের মধ্যে কনফিউশন তৈরি হয়। তো এই ক্লাসটি থেকে আমরা ডু, ডাজ এবং ডিড এর সকল ধরনের সমস্যা এবং এটার যে জটিল বিষয়গুলো আছে সেগুলোকে সমাধান করব। মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন, বিষয়গুলোকে নেওয়ার চেষ্টা করবেন। অর্থাৎ এগুলো খুবই বেসিক থিংস, বাট কোন জায়গায় কোন ভার্বের ব্যবহার করতে হয় সেটা আমরা কিন্তু অনেক কনফিউশনে থাকি। অর্থাৎ এই ডু ভার্ব গুলো কখনো অক্সিলারি ভার্ব হিসাবে বসে, কখনো মেইন ভার্ব হিসাবে বসে, কখনো কোশ্চেন তৈরি করে। আবার আরো বলছি আমি এই জায়গাটা নিয়ে, জাস্ট একটু ওয়েট করেন। প্রথমত এখানে কি বলছে দেখেন, যে ফার্স্ট অফ অল আমরা যেটা জানি সেটা হচ্ছে ডু মানে করা, যেটা একটা মেইন ভার্ব হিসাবে সেন্টেন্সে বসে থাকে। ডু ভার্বের তিনটা ফর্ম হচ্ছে ডু, ডিড, ডান। অর্থাৎ আই ডু মাই ওয়ার্ক, হি ডিড হিজ ওয়ার্ক, হি হ্যাজ ডান হিজ ওয়ার্ক। অর্থাৎ অ্যাজ আ মেইন ভার্ব এটাকে আপনি যে কোনো টেন্সে ইউজ করতে পারবেন, সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হোক, পাস্ট কন্টিনিউয়াস হোক, বা কোনো ইনডিফিনিট হোক, পারফেক্ট হোক, পারফেক্ট কন্টিনিউয়াস হোক। এ ইউ ক্যান ইউজ দিস ভার্ব এনিওয়ার অ্যাজ আ মেইন ভার্ব অর প্রিন্সিপাল ভার্ব। কিন্তু দেখেন, এই যে ডু এর অর্থ করা এবং মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে, এটা অন্য সকল মেইন ভার্বের মতোই যে কোনো সেন্টেন্সে ব্যবহৃত হতে পারে। কিন্তু এই ডু ভার্বটির সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যবহার সেটি হচ্ছে ডু, ডাজ, ডিড প্রধানত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং পাস্ট ইনডিফিনিট টেন্সকে নেগেটিভ এবং ইন্ট্রোগেটিভ করার জন্য ব্যবহৃত হয়। আমরা জানি যে টেন্স এর 12 ধরনের স্ট্রাকচার আছে। আমরা যখন প্রতিটা স্ট্রাকচার দিয়ে সেন্টেন্স তৈরি করি তখন দেখি যে এই 12 ধরনের স্ট্রাকচারের ভিতরে শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং পাস্ট ইনডিফিনিট টেন্স এর সাথে কোনো অক্সিলারি ভার্ব থাকে না। অন্য 10টিতে অক্সিলারি ভার্ব আছে। অর্থাৎ আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে টেন্সের স্ট্রাকচার কয়টা? 12টা। এই 12টা টেন্স এর স্ট্রাকচারের ভিতর 10টিতেই অক্সিলারি ভার্ব থাকে, দুইটাই থাকে না। কোন দুইটাই বললাম? প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট টেন্স। যেমন 10টিতে থাকে বলতে কি, বা এটা আমি কেন বলছি অক্সিলারি ভার্ব লাগবে বা লাগবে না, মেইন বিষয়টা হচ্ছে মেইন বিষয়টা হচ্ছে যে কোনো সেন্টেন্সকে নেগেটিভ করার নিয়ম হচ্ছে সেই সেন্টেন্স বা বাক্যের ভিতরে যে অক্সিলারি ভার্ব থাকে তার সাথে নট বসালে একটা সেন্টেন্স বা বাক্য নেগেটিভ হয়। অক্সিলারি ভার্বটা সাবজেক্ট এর আগে নিয়ে আসলে একটা সেন্টেন্স বা বাক্য ইন্ট্রোগেটিভ হয়। যেমন আই এম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। আই এম নট ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি না। হি ইজ প্লেইং ফুটবল, সে ফুটবল খেলছে। হি ইজ নট প্লেইং ফুটবল, সে ফুটবল খেলছে না। দে আর ওয়াচিং টিভি, তারা টিভি দেখছে। দে আর নট ওয়াচিং টিভি, তারা টিভি দেখছে না। ইউ আর ড্রাইভিং আ কার, তুমি একটা গাড়ি চালাচ্ছ। ইউ আর নট ড্রাইভিং আ কার, তুমি একটা গাড়ি চালাচ্ছ না। রহিম হ্যাজ কমপ্লিটেড হিজ ওয়ার্ক, রহিম তার কাজ সম্পন্ন করেছে। রহিম হ্যাজ নট কমপ্লিটেড হিজ ওয়ার্ক, কোন টেন্স এটা? প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাই না? I have eaten my dinner. I have not eaten my dinner. He has finished his homework. He has not finished his homework. They were playing football. They were not playing football. তারা ফুটবল খেলতেছিল বা খেলতেছিল, তারা ফুটবল খেলতেছিল না। I was singing a song. আমি একটা গান গাইতেছিলাম বা গাচ্ছিলাম। I was not singing a song. He had gone to Kolkata. সে কলকাতা গিয়েছিল। He had not gone to Kolkata. He will play football. সে ফুটবল খেলবে। He will not play football. তাহলে আমার নিয়ম কি? যে কোনো সেন্টেন্স বা বাক্যকে নেগেটিভ করতে হলে সেই সেন্টেন্স বা বাক্যের ভিতরে যে অক্সিলারি ভার্ব থাকে তার সাথে নট বসালে সেন্টেন্সটা নেগেটিভ হয়। অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে নিয়ে আসলে ইন্টারোগেটিভ হয়। যেমন আই এম ইটিং রাইস, এম আই ইটিং রাইস? হি ইজ প্লেইং ফুটবল, ইজ হি প্লেইং ফুটবল?
সে কি ফুটবল খেলছে? দে আর ওয়াচিং টিভি, তারা টিভি দেখছে। আর দে ওয়াচিং টিভি, তারা কি টিভি দেখছে? ইউ আর ড্রাইভিং আ কার, তুমি একটা গাড়ি চালাইতেছো। আর ইউ ড্রাইভিং আ কার, তুমি কি গাড়ি চালাইতেছো? রহিম হ্যাজ কমপ্লিটেড হিজ ওয়ার্ক, হ্যাজ রহিম কমপ্লিটেড হিজ ওয়ার্ক? আই হ্যাভ ইটেন মাই ডিনার, হ্যাভ আই ইটেন মাই ডিনার? হি হ্যাজ ফিনিশড হিজ হোমওয়ার্ক, হ্যাজ হি ফিনিশড হিজ হোমওয়ার্ক? দে ওয়ার প্লেইং ফুটবল, ওয়ার দে প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলিতেছিল। তারা কি ফুটবল খেলিতেছিল? আই ওয়াজ সিঙ্গিং আ সং, আমি একটা গান গাচ্ছিলাম। ওয়াজ আই সিঙ্গিং আ সং? আমি কি গান গাইতেছিলাম? হি হ্যাড গান টু কলকাতা, হ্যাড হি গান টু কলকাতা? I will play football. Will I play football? He will be driving a car. Will he be driving a car? They will be drawing a picture. Will they be drawing a picture? তারা কি ছবি আঁকতে থাকবে? তো এইভাবে আমরা এই সেন্টেন্স গুলো করি। কি বললাম, আবারও বলছি, যে কোনো সেন্টেন্স বা বাক্যকে নেগেটিভ করার নিয়ম হচ্ছে সেই সেন্টেন্স বা বাক্যের ভিতরে যে অক্সিলারি ভার্ব থাকে, যে হেল্পিং ভার্ব থাকে, ওই অক্সিলারি ভার্ব এর সাথে নট ইউজ করলে একটা বাক্য নেগেটিভ হবে। অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে নিয়ে আসলে বাক্য ইন্ট্রোগেটিভ হবে। কিন্তু দেখেন, যে সমস্ত বাক্যে অক্সিলারি ভার্ব থাকে না সেগুলো কিভাবে করব আমরা নেগেটিভ ইন্ট্রোগেটিভ? আমি তো মেইন ভার্ব এর সাথে নট ইউজ করতে পারবো না, তাই না? মানে বিষয়টা কি, কোন টেন্সে থাকে না? আমাদের প্রেজেন্ট এবং পাস্ট ইনডিফিনিট টেন্সে কোনো অক্সিলারি ভার্ব থাকে না। যেমন আই প্লে ফুটবল, হি স্যাট ইন দ্য রেস্টুরেন্ট, দে গো টু স্কুল, হি রাইটস আ লেটার, হি ডিসকাস দ্য ম্যাটার, আই স্পোক ইন ইংলিশ। এই যে সেন্টেন্স, এই যে বাক্যগুলো দেখছেন, এখানে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নেই। দ্যার ইজ নো অক্সিলারি ভার্ব হিয়ার। সো এইগুলোকে যখন আপনি নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করবেন, তখন এই ডু ভার্বকে অক্সিলারি ভার্ব হিসেবে নিতে হবে। এটা মনে রাখবেন, যখন এই ডু ভার্ব মেইন ভার্ব হিসেবে বসে, যে কোনো সেন্টেন্স বা বাক্যে মেইন ভার্ব হিসেবে ইউজ হচ্ছে, তখন ডু এর মানে করা আমরা জানি, কিন্তু অক্সিলারি বা হেল্পিং ভার্ব হিসেবে যখন বসবে তখন এটার কোনো অর্থ হয় না। দ্যার ইজ নো মিনিং। এই ডু ভার্বের কোনো অর্থ নেই যখন এই ডু ভার্ব অক্সিলারি বা হেল্পিং ভার্ব হিসাবে বসবে। এই বিষয়টা বুঝতে হবে। জাস্ট এটা সেন্টেন্সকে কোশ্চেন করার জন্য বা নেগেটিভ করার জন্য ব্যবহৃত হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ডু এবং ডাজ এর ব্যবহার হয়, অর্থাৎ সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, হি শি ইট বা কোনো সিঙ্গেল নেম, তাহলে ডাজ, আদারওয়াইজ ডু। আর পাস্ট টেন্সে ডিড এর ব্যবহার হয়। দেখেন, আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। আই ডোন্ট প্লে ফুটবল, আমি ফুটবল খেলি না। দে ড্র আ পিকচার, তারা ছবি আঁকে। দে ডোন্ট ড্র আ পিকচার, তারা ছবি আঁকে না। ইউ ইট রাইস, ইউ ডোন্ট ইট রাইস। আই রাইট আ লেটার, আই ডোন্ট রাইট আ লেটার। আই সিং আ সং, আই ডোন্ট সিং আ সং। এবার দেখেন, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, হি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে। হি ডাজ নট প্লে ফুটবল, সে ফুটবল খেলে না। শি সিংস আ সং। আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নিয়ম হচ্ছে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে অ্যাফার্মেটিভ সেন্টেন্স যেটা বা মেইন সেন্টেন্স, ওই সেন্টেন্সে কি হয়, ভার্বের সাথে এস বাই ইএস বসে। যখন আপনি নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করছেন, ডাজ এর ব্যবহার হয়, অর্থাৎ ডু এর সাথে এস বাই ইএসটা বসে যায়। যখন সেটা হয়, তখন মেইন ভার্বের সাথে আর এস বাই ইএস থাকে না, সেটা বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্মে চলে আসে। She sings a song, she does not sing a song. Rahim draws a picture, Rahim does not draw a picture. It has a red color, it doesn't have a red color. দেখেন, এই বাক্যটা একটু মার্ক করে রাখি, আমরা এই জিনিসগুলো অনেকেই বুঝি না। ইট হ্যাজ আ রেড কালার, ইট ডাজেন্ট হ্যাভ আ রেড কালার মানেটা কি? করিম ড্রাইভস আ কার, করিম একটা গাড়ি চালায়। করিম ডাজ নট ড্রাইভ আ কার, করিম গাড়ি চালায় না। ঠিক আছে। এরপর দেখেন, যখন আপনি ইন্ট্রোগেটিভ করছেন, আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। ডু আই প্লে ফুটবল, আমি কি ফুটবল খেলি? দে ড্র পিকচার, তারা একটা ছবি আঁকে। ডু দে ড্র পিকচার, তারা কি ছবি আঁকে? ইউ ইট রাইস, তুমি ভাত খাও। ডু ইউ ইট রাইস, তুমি কি ভাত খাও? ডু ইউ ইট রাইস? আই রাইট আ লেটার, আমি একটা চিঠি লিখি। ডু আই রাইট আ লেটার, আমি কি চিঠি লিখি? আই সিং আ সং, আই ডু আই সিং আ সং, আমি কি গান গাই? এখানে ডু ভার্বের ব্যবহার হবে। কিসের ব্যবহার? ডু। হি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে। ডাজ হি প্লে ফুটবল, যেহেতু এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার,
এই জন্য ভার্বের সাথে এস হলো। এর কারণে কোশ্চেন করতে গেলে আমার ডাজের ব্যবহার হচ্ছে, আর ডাজ যখন ব্যবহার করছি তখন কিন্তু আর ভার্বের সাথে এসটা থাকতেছে না, সেটা কিন্তু জাস্ট বেস ফর্মে চলে আসতেছে। শি সিংস আ সং, সে একটা গান গায়। ডাস শি সিং আ সং, এখানে নট হবে না, জাস্ট ডাস শি সিং আ সং। রহিম ড্রস এ পিকচার, রহিম একটা ছবি আঁকে। ডাজ রহিম ড্র আ পিকচার, ইট হ্যাজ আ রেড কালার। দেখেন এই জিনিসটা হ্যাজ আছে, আবার এখানে লেখা ডাজ ইট হ্যাভ আ রেড কালার। এটার মানে কি, এটা কিভাবে হচ্ছে? করিম ড্রাইভ আ কার, ডাজ করিম ড্রাইভস আ কার। পাস্ট টেন্সে কি হয়, ডিড এর ব্যবহার হয়। যেমন পাস্ট টেন্সের অ্যাফার্মেটিভ যে সেন্টেন্স গুলো থাকে, সেখানে সাবজেক্টের পর মেইন ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ V2। যেমন আই প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছিলাম। নেগেটিভ কি, আই ডিডেন্ট প্লে ফুটবল, আমি ফুটবল খেলিনি। ডিড আই প্লে ফুটবল, আমি কি ফুটবল খেলেছিলাম? দেখেন আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম। আই ডিডেন্ট ইট রাইস, আমি ভাত খাইনি। ডিড আই ইট রাইস, আমি কি ভাত খেয়েছিলাম? আই স্পোক ইন ইংলিশ, আমি ইংরেজি বলেছিলাম। আই ডিডেন্ট স্পিক ইন ইংলিশ, আমি ইংরেজি বলিনি। ডিড আই স্পিক ইন ইংলিশ, আমি কি ইংরেজি বলেছিলাম? আই মেট হিম, আমি তার সাথে দেখা করেছিলাম বা সাক্ষাৎ করেছিলাম। মিটের পাস্ট ফর্ম কি, মেট। আই ডিডেন্ট মিট হিম, আমি দেখা করিনি। ডিড আই মিট হিম, আমি কি দেখা করেছিলাম বা সাক্ষাৎ করেছিলাম? হি ড্রিউ আ পিকচার, সে একটা ছবি এঁকেছিল। হি ডিডেন্ট ড্র পিকচার, সে ছবি আঁকেনি। ডিড হি ড্র এ পিকচার, সে কি ছবি এঁকেছিল? ডিড হি ড্র পিকচার, সে কি ছবি এঁকেছিল? ইউ রোট এ লেটার, তুমি একটা চিঠি লিখেছিলে। ইউ ডিডেন্ট রাইট এ লেটার, তুমি চিঠি লেখনি। ডিড ইউ রাইট এ লেটার, তুমি কি চিঠি লিখেছিলে? ডিড ইউ রাইট এ লেটার, তুমি কি চিঠি লিখেছিলে? দে ড্রোভ এ কার, তারা একটা গাড়ি চালিয়েছিল। দে ডিডেন্ট ড্রাইভ আ কার, তারা গাড়ি চালায়নি। ডিড দে ড্রাইভ আ কার, তারা কি গাড়ি চালিয়েছিল? ডিড দে ড্রাইভ আ কার, তারা কি গাড়ি চালিয়েছিল? তো এই ধরনের সেন্টেন্স ছাড়াও আমরা আর যে দুইটা সেন্টেন্স করা যায় সেটা হচ্ছে, দেখেন, নেগেটিভ ইন্টারোগেটিভ আর ডাবল বেস ওয়ার্ড প্লাস ইন্টারোগেটিভ সেন্টেন্স। যেমন দেখেন, আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম। আই ডিডেন্ট ইট রাইস, আমি ভাত খাইনি। ডিড আই ইট রাইস, আমি কি ভাত খেয়েছিলাম? ডিডেন্ট আই ইট রাইস, আমি কি ভাত খাইনি? আই স্পোক ইন ইংলিশ, আমি ইংরেজি বলেছিলাম। আই ডিডেন্ট স্পিক ইন ইংলিশ, আমি ইংরেজি বলিনি। ডিড আই স্পিক ইন ইংলিশ, আমি কি ইংরেজি বলেছিলাম? ডিডেন্ট আই স্পিক ইন ইংলিশ, আমি কি ইংরেজি বলিনি। ওয়াই ডিডেন্ট আই স্পিক ইন ইংলিশ, আমি কেন ইংরেজি বলিনি? আই মেট হিম, আমি তার সাথে দেখা করেছিলাম বা সাক্ষাৎ করেছিলাম। মিটের পাস্ট ফর্ম মেট। আই ডিডেন্ট মিট হিম, আমি দেখা করিনি। ডিড আই মিট হিম, আমি কি দেখা করেছিলাম? ডিডেন্ট আই মিট হিম, আমি কি দেখা করিনি। হি ড্রিউ আ পিকচার, সে একটা ছবি এঁকেছিল। হি ডিডেন্ট ড্র পিকচার, সে ছবি আঁকেনি। ডিড হি ড্র এ পিকচার, সে কি ছবি এঁকেছিল? ডিডেন্ট হি ড্র এ পিকচার, সে কি ছবি আঁকেনি। হোয়ার ডিড হি ড্র এ পিকচার, সে কোথায় ছবি এঁকেছিল? হোয়াই ডিডেন্ট হি ড্র এ পিকচার, সে কেন ছবি আঁকেনি। ওয়েন ডিড হি ড্র এ পিকচার, সে কখন ছবি এঁকেছিল। ইউ রোট আ লেটার, তুমি একটা চিঠি লিখেছিলে। ইউ ডিডেন্ট রাইট আ লেটার, তুমি চিঠি লেখনি। ডিড ইউ রাইট আ লেটার, তুমি কি চিঠি লিখেছিলে? ডিডেন্ট ইউ রাইট আ লেটার, তুমি কি চিঠি লেখনি। ওয়াই ডিডেন্ট ইউ রাইট আ লেটার, তুমি কেন চিঠি লেখনি। ওয়েন ডিড ইউ রাইট আ লেটার, তুমি কখন চিঠি লিখেছিলে। দে ড্রোভ এ কার, তারা একটা গাড়ি চালিয়েছিল। দে ডিডেন্ট ড্রাইভ আ কার, তারা গাড়ি চালায়নি। ডিড দে ড্রাইভ আ কার, তারা কি গাড়ি চালিয়েছিল। ডিডেন্ট দে ড্রাইভ আ কার, তারা কি গাড়ি চালায়নি। ওয়ার ডিড দে ড্রাইভ এ কার, তারা কোথায় গাড়ি চালিয়েছিল। ওয়াই ডিড দে ড্রাইভ আ কার, তারা কেন গাড়ি চালিয়েছিল। ওয়েন ডিড দে ড্রাইভ আ কার, তারা কখন গাড়ি চালিয়েছিল। ওয়াই ডিডেন্ট দে ড্রাইভ আ কার, তারা কেন গাড়ি চালায়নি। অর্থাৎ একটা বাক্যকে নেগেটিভ, ইন্ট্রোগেটিভ, ডাবল বেস ওয়ার্ড যুক্ত নেগেটিভ ইন্ট্রোগেটিভ, এগুলো কিন্তু করা শিখতে হবে। এখন দেখেন, ওই একটা জায়গায় আসি যেটা নিয়ে কথা বলছিলাম। মনে করেন আমি যদি বলি, আই হ্যাভ আ কার, আমার একটা গাড়ি আছে। হি হ্যাজ আ ডগ, তার একটা কুকুর আছে। অথবা হি হ্যাড আ গার্ডেন, তার একটা বাগান ছিল। এই যে তিনটা বাক্য আমি এখানে লিখলাম, এই বাক্যগুলো আমরা যখন নেগেটিভ করি বা ইন্ট্রোগেটিভ করি, আই আই হ্যাভ নট এ কার বলি আমরা, বা হি হ্যাজ নট এ ডগ বলি, বা হি হ্যাড নট এ গার্ডেন বলি, এই হ্যাভ নট, হ্যাজ নট, হ্যাড নট এখানে হবে না। কথাটা মনে রাখবেন, এই ধরনের বাক্যগুলো কেন হবে না জানেন? কারণ এই যে হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো হচ্ছে এই জায়গাটাতে মেইন ভার্ব। কি ভার্ব? হ্যাভ, হ্যাজ, হ্যাড এখানে কি ভার্ব? মেইন ভার্ব। অর্থাৎ মেইন ভার্বের সাথে কি নট বসানো যায়? আমি যদি আপনাকে এরকম একটা সেন্টেন্স বলতাম যে হি গোস টু স্কুল, এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আপনি কি এটা নেগেটিভ এইভাবে করবেন যে হি গোজ নট টু স্কুল?
এরকম মেইন ভার্বের সাথে তো আর নট বসানো যায় না। এটাকে নেগেটিভ আমরা কিভাবে করি, যে হি ডাজেন্ট গো টু স্কুল, তাই বলি না, হি ডাজেন্ট, ডাজ বসালে গো বসাই, গো টু স্কুল। এটা কেন বসাই জানেন, ডাজ বসালে গো কেন বসাই জানেন? আমাদের কারণটা কি, বিষয়টা কি? আমার এখানে যে ভার্বের ফর্ম থাকে না, প্রত্যেকটা ভার্বের ফর্ম কিন্তু পাঁচটা। যেমন গো মানে যাওয়া, এর পাস্ট ফর্ম হচ্ছে আমার ওয়েন্ট, পাস্ট পার্টিসিপল হচ্ছে গান, প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে গোয়িং। এর যে থার্ড পারসন, থার্ড পারসন মানে কি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের এই ফর্মটা বসে। সো সেই থার্ড পারসন ফর্মটা হচ্ছে গোস। ঠিক আছে? এইভাবে এই যে ডু, যে ভার্বটা ডু মানে করা, আমরা জানি এর পাস্ট ফর্ম হচ্ছে কিন্তু ওয়েন্ট, সরি, পাস্ট ফর্ম হচ্ছে ডিড, এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডান, এর প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ডুইং, ডুইং। এই ডু ভার্বের যে থার্ড পারসন, সেটা হচ্ছে মূলত ডাস। ডু ভার্ব এর থার্ড পারসন ফর্ম হচ্ছে ডাস। বিষয়গুলোকে ভালোভাবে দেখার চেষ্টা করেন, একটু মনোযোগ দিয়ে নেওয়ার বা বোঝার চেষ্টা করেন। দেখেন যেটা বলছি, আহ ডু ভার্বের থার্ড পারসন কি, ডাস। আবার দেখেন এই যে হ্যাভ যে ভার্বটা, এইটার ক্ষেত্রে দেখেন এই হ্যাবের পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড, এর পাস্ট পার্টিসিপলটাও কিন্তু হ্যাড, এর প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে হ্যাভিং, এবং এই ভার্বের থার্ড পারসন কিন্তু হ্যাজ। অর্থাৎ প্রত্যেকটা ভার্বের থার্ড পারসন ফর্ম বা ভি5 ভার্বের সাথে এস বা ইএস এরকম থাকে, কিন্তু এইটা কিন্তু এরকম এস বা ইএস না। এস বা ইএস হলে হ্যাপস হতে পারতো, এইচ এ ভিইএস, কিন্তু হ্যাভের থার্ড পারসন কিন্তু হ্যাপস না। হ্যাভের থার্ড পারসন কি, হ্যাজ। হ্যাভের থার্ড পারসন কি, হ্যাজ। এই হ্যাজটা কোথায় বসতেছে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে, হ্যাপস না। কোনটা সঠিক, কোনটা এটা ভুল, সঠিক কোনটা, এটা কারেক্ট। ওকে? তাহলে এই জিনিসটা কিন্তু আমাদেরকে একটু বুঝতে হবে। এখন দেখেন, হ্যাভ নট, হ্যাজ নট, হ্যাড নট আমরা ব্যবহার করি, সেটা কোথায় করি, যখন এই হ্যাভ হ্যাজ হ্যাড কোনো সেন্টেন্স বা বাক্যে অক্সিলারি ভার্ব হিসাবে বসে, হেল্পিং ভার্ব হিসাবে বসে। কোথায় বসে সেটা, পারফেক্ট টেন্স এর সেন্টেন্স গুলোতে কিন্তু এই হ্যাভ হ্যাজ হ্যাড অক্সিলারি ভার্ব হিসাবে বসে। যেমন সে কাজটা সম্পন্ন করেছে, হি হ্যাজ ফিনিশড দ্য ওয়ার্ক, সে কাজটা সম্পন্ন করেছে, হি হ্যাজ ফিনিশড দ্য ওয়ার্ক। তাহলে আমি যদি এটা নেগেটিভ করি, হি হ্যাজেন্ট বা হি হ্যাজ নট ফিনিশড দ্য ওয়ার্ক, এটা হি হ্যাজ নট ফিনিশড দ্য ওয়ার্ক, সে কাজটা সম্পন্ন করেনি, এটা নেগেটিভ সেন্টেন্স। সে কি কাজটা করেছে, হ্যাজ হি ফিনিশড দ্য ওয়ার্ক, হ্যাজ হি ফিনিশ দ্য ওয়ার্ক। কারণ কি, এখানে আরেকটা ভার্ব আছে, সেটা হচ্ছে ফিনিশ মানে শেষ করা। হ্যাজ মানে আমরা জানি আছে, এই আছে কথাটা কিন্তু কোথাও প্রকাশ পাচ্ছে না যখন এই হ্যাভ হ্যাজ হ্যাড বলেন, বা ডু ডাজ ডিড, বা অ্যাম ইজ আর ওয়াজ আর, এগুলো যখন অক্সিলারি ভার্ব হিসাবে বসে, হেল্পিং ভার্ব হিসাবে বসে, অন্য একটা মেইন ভার্বের পূর্বে বসে, অন্য একটা ভার্বকে কথা বলতে সাহায্য করে, তখন আমাদের এই ভার্বগুলো কোনো অর্থ দেয় না, জাস্ট ওই নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার জন্যই ব্যবহৃত হয়। কিন্তু এই জায়গাটাতে হ্যাভ মানে কিন্তু আছে, অর্থাৎ অর্থ দিচ্ছে, তার মানে এটা মেইন ভার্ব এবং সাবজেক্টের পরে হ্যাভ, হ্যাভ অর্থাৎ প্রেজেন্ট ফর্ম, বা এই হ্যাজ থার্ড পারসন ফর্ম, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে, মানে এই জায়গাটাতে আমি যদি বলি আই গো টু স্কুল, হি থাকলে বলি হি গোস, তাহলে ডু থাকলে বলি মনে করেন সে কাজটা করে, আমি কাজ করি আই ডু দা ওয়ার্ক, সে কাজ করে হি ডাজ দা ওয়ার্ক। তাহলে সে, তার একটা কুকুর আছে, হি হ্যাভ বলবো না, হ্যাজ বলবো, কারণ ওই হ্যাভস হয় না, আমার থার্ড পার্সনটা হ্যাজ হয়। এই জন্য আমরা অনেকেই ভি5 ফর্ম শিখি না, কিন্তু এটাও শেখার প্রয়োজন আছে। আমরা আমাদের যে গ্রামাটিক্যাল বইগুলো থাকে, আমাদের গ্রামার বইগুলোতে তিনটা ফর্ম থাকে, ভি1, ভি2, ভি3, আমাদের ইংলিশের যে বইগুলো থাকে, প্রেজেন্ট, পাস্ট আর পাস্ট পার্টিসিপল। এই প্রেজেন্ট পার্টিসিপল আর এই থার্ড পারসন ফর্ম থাকে না, কারণ এটা মনে করা হয় যে টেন্সের স্ট্রাকচার শেখার সঙ্গে সঙ্গে ওটা শেখা হয়ে যায়, ওটা তো একটা রুলস যে ভার্বের সাথে এস বা ইএস বসে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট হলে। তাহলে আমি যদি বলি যে হি, তাহলে আমার হি ভার্ব হচ্ছে হ্যাভ, তাহলে আমি তো হি হ্যাভস বসাতাম আমার ওই রুলস অনুযায়ী হলে। বাট বিষয়টা হচ্ছে এরকম না, আমার এই থার্ড পারসন ফর্মটা একটু জানতে হবে, কারণ এই হ্যাভের ক্ষেত্রে হ্যাভ ভার্বের থার্ড পারসন ফর্মটা হচ্ছে হ্যাজ, হ্যাভস না। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বসাবো না, হ্যাজ বসাই আমরা, হ্যাভস না।
তাহলে এগুলো যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আমার প্রেজেন্ট টেন্সকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার নিয়ম হচ্ছে ডু ডাজ এর ব্যবহার করা, পাস্ট টেন্স হলে ডিড। তাহলে এগুলো যখন আমরা আবার ব্যবহার করব, মেইন ভার্বটা কিন্তু বেস ফর্মে চলে আসে। তাহলে আমার একটা গাড়ি নেই, আই ডোন্ট হ্যাভ আ কার, কি বলবো আমরা? আমার একটা গাড়ি নেই। আমার কি গাড়ি আছে? ডু আই হ্যাভ আ কার, ইন্টারোগেটিভ কি, ডু আই হ্যাভ আ কার। আমার কি গাড়ি আছে? হি হ্যাজ আ ডগ, তার একটা কুকুর আছে, তার কুকুর নেই। হি ডাজ হবে। এই ডাজ যখন আপনি বসাচ্ছেন, কথাটা বোঝেন, ডাজ কি থার্ড পার্সন ফর্ম, হ্যাজ কি থার্ড পার্সন ফর্ম, দুটো থার্ড পার্সন ফর্ম তো আর পরপর বসবে না। তো ডাজ বসানো মানে কি, মেইন ভার্বটা বেস ফর্মে চলে আসবে, যেমন এখানে গোস। তাহলে এই গোস যখন আপনি লিখছেন যে হি গোস টু স্কুল, তো যখন আপনি ডাজ বসাচ্ছেন তখন কি আর গোস থাকতেছে, গো হয়ে যাচ্ছে না? হি ডাজেন্ট গো টু স্কুল, হি গোস টু স্কুল, হি ডাজেন্ট গো টু স্কুল। তাহলে ডাজেন্ট গো, তাহলে এখানে হ্যাজ আর ডাজ আছে, তাহলে যখন আমি নেগেটিভের জন্য ডাজ বসাচ্ছি হ্যাজ আর থাকবে না, এটা প্রেজেন্ট ফর্মে চলে আসবে। অর্থাৎ হি হ্যাজ আ ডগ, তার একটা কুকুর আছে। হি ডাজেন্ট হ্যাভ আ ডগ, তার কুকুর নেই। হ্যাঁ, হি হ্যাড আ গার্ডেন, তার একটা বাগান ছিল, তার একটা বাগান ছিল। হি ডিডের ব্যবহার হবে, যেহেতু পাস্ট টেন্স, হ্যাড ডিডেন্ট, ডিডও পাস্ট ফর্ম, হ্যাডও পাস্ট ফর্ম। এই যে এই ডিড কোথায়, বি টু, পাস্ট ফর্ম, হ্যাড কোথায়, পাস্ট ফর্ম। দুটো পাস্ট ফর্মের ভার্ব পরপর বসবে না, আমার ডিড বসলে মেইন ভার্বটা প্রেজেন্ট ফর্মে চলে যাবে। হ্যাড এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে হ্যাভ, তাহলে হি ডিডেন্ট হ্যাভ আ কি, গার্ডেন, তার বাগান ছিল না, তার বাগান ছিল, তার বাগান ছিল না। এই হচ্ছে মেইন বিষয়, এই বিষয়গুলো আমাকে বুঝতে হবে। আমরা অনেকে এখানে হ্যাভ নট, হ্যাজ নট, হ্যাড নট দিয়ে ফেলি, বাট এগুলো নেগেটিভ বা ইন্টারোগেটিভ ডু ডাজ ডিড দিয়ে করতে হবে। কেউ কি আমার এই জায়গাটা বুঝতে পেরেছেন, এই কথাটা যা বললাম এই জায়গায়? বোঝেন কেউ? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। এক্সাম্পল গুলো একটু হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেবেন। আচ্ছা, এরপর দেখেন, এগুলো বুঝতে হবে, ক্লাস রেকর্ডটা পারলে বারবার দেখবেন, এটা এটা না দেখলে হয় না। হ্যাভ হ্যাজ হ্যাড কারো অধিকারে বা কারো মালিকানায় কোনো কিছু থাকা বোঝায়। আচ্ছা, এখন দেখেন আমরা যদি আরেকটু হ্যাভ ভার্বটাকে দেখি এখান থেকে। হ্যাভ এর মানে আমরা জানি আছে, মেইন ভার্ব হিসেবে যখন বসেন মানে আছে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ বসে, সেটাও আমি বললাম আপনাদের। কিন্তু এই যে আছে, আমরা জানি আছে বলতে কোন আছে, দেখেন, কারোর অধিকারে বা কোনো মালিকানায় কোনো কিছু আছে বলতে হ্যাভ এর ব্যবহার হয়। যেমন উই হ্যাভ আ কার, অনারশিপ, রাইট? আমাদের একটা গাড়ি আছে। রিলেশনশিপ, করিম হ্যাজ আ ওয়াইফ অ্যান্ড টু কিডস, করিমের একটা বউ এবং দুটো বাচ্চা আছে। ফিচার, ক্যারেক্টারিস্টিক্স, রুমা হ্যাজ আ ফ্যান্টাস্টিক সিঙ্গিং ভয়েস। ইলনেস, আই হ্যাভ আ রিয়েলি ব্যাড হেডেক টুডে। এক্সপিরিয়েন্স, আই হোপ ইউ হ্যাভ আ গ্রেট টাইম এট দ্য পার্টি। ইটিং or drinking, my colleagues usually have lunch at 1 p.m. My colleagues usually have lunch at 1 p.m. So, খাওয়া অর্থে অভিজ্ঞতা, অর্থাৎ স্পেন্ডিং টাইম, ইউ ক্যান অলসো সে সময় কাটানো। ইলনেস, অসুস্থতা। ক্যারেক্টারিস্টিক আর ফিচার, বৈশিষ্ট্য বা চরিত্র। আর সম্পর্ক এবং অধিকার বা মালিকানায় থাকা বোঝাতে মূলত হ্যাবের ব্যবহার হয়। এই যে 6 প্রকার ব্যবহার এখানে দেখছেন, এর ভিতর প্রথম যে চারটা আছে, অনারশিপ, রিলেশনশিপ, ফিচার এবং ইলনেস, এই চারটার সঙ্গে ভার্বের কন্টিনিউয়াস ফর্ম ইউজ করা যায় না, অর্থাৎ হ্যাভিং এর ব্যবহার হয় না, কারণ এগুলো স্টেটিভ মুড দেয়। স্টেটিভ, স্থির একটা অবস্থা প্রকাশ করে, কোনো অ্যাকশন মুড দেয় না। কিন্তু এক্সপিরিয়েন্স এবং ইটিং এইখানে অ্যাকশন মুড দেয়, এই জায়গাটাতে হ্যাভিং এর ব্যবহার হয়। সেই কথাটা বলছি। যেমন আপনি যদি এরকম একটা বাক্য বলেন যে উই আর হ্যাভিং আ কার, ইট উইল বি রং সেন্টেন্স, ইউ হ্যাভ টু সে উই হ্যাভ আ কার। রহিম আর হ্যাভিং আ ওয়াইফ অ্যান্ড টু কিডস, রহিম হ্যাজ আ ওয়াইফ, আর হ্যাভিং হবে না, এখানে কি হবে, যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, তো হ্যাভও হবে না, হ্যাজ a wife and 2 kids, এটা হবে অ্যান্সার। রুমা ইজ হ্যাভিং আ ফ্যান্টাস্টিক ভয়েস, রুমা হ্যাজ আ ফ্যান্টাস্টিক ভয়েস। আই এম হ্যাভিং আ রিয়েলি ব্যাড হেডেক টুডে, আই হ্যাভ আ রিয়েলি ব্যাড হেডেক টুডে। কিন্তু এক্সপিরিয়েন্স বা ইটিং, অর্থাৎ এই জায়গাটাতে হ্যাভিং এর ব্যবহার করা যেতে পারে, কিন্তু এই প্রথম চারটায় কিন্তু যাবে না। যেমন দেখেন, আই এম হ্যাভিং আ গ্রেট টাইম অ্যাট দিস পার্টি, এই পার্টিতে আমি সুন্দর একটা সময় পার করছি, সুন্দর একটা সময় কাটাচ্ছি। আই ওয়াজ হ্যাভিং আ গ্রেট টাইম
মাই কলিগস আর হ্যাভিং লাঞ্চ রাইট নাও, আমার সহকর্মীরা এখন লাঞ্চ করছে, খাচ্ছে। হ্যাঁ, মাই কলিগস ওয়ার হ্যাভিং লাঞ্চ হোয়েন দ্য বস কেম ইন অ্যান্ড টোল্ড এভরিবডি টু গেট ব্যাক টু ওয়ার্ক। মাই কলিগস আর হ্যাভিং লাঞ্চ নাও, রাইট নাও। মাই কলিগস ওয়ার হ্যাভিং লাঞ্চ হোয়েন দ্য বস কেম অ্যান্ড টোল্ড এভরিবডি টু গেট ব্যাক দ্য ওয়ার্ক। এখন দেখেন, এখানে ওই নেগেটিভ ইন্টারোগেটিভ গুলো আছে যেগুলো নিয়ে আমি একটু আগে কথা বলছিলাম। অর্থাৎ এখানে বাংলা সহ দেওয়া আছে ওই বাক্যগুলো। এই যে আই হ্যাভ আ পেন, আই ডোন্ট হ্যাভ আ পেন, ডু আই হ্যাভ আ পেন, ডোন্ট আই হ্যাভ আ পেন। এগুলো কেন হয় আমি কিন্তু অলরেডি বললাম আপনাদেরকে। রহিম হ্যাজ আ কার, রহিম ডাজেন্ট হ্যাভ আ কার। অর্থাৎ সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার হলে হ্যাভ হ্যাজ এর ভিতরে হ্যাজ বলবে, মানে হ্যাভ এর থার্ড পার্সন কিন্তু হ্যাভস না, হ্যাজ। যখন আপনি নেগেটিভ বা ইন্টারোগেটিভ করছেন ডাজ ব্যবহার করতে হচ্ছে। আর ডাজ ব্যবহার করলে আর হ্যাজ থাকবে না, কারণ দুটোই থার্ড পার্সন ফর্ম। ডাজ ব্যবহার করলে মেইন ভার্বটা প্রেজেন্ট ফর্মে চলে আসবে, অর্থাৎ হ্যাভ হয়ে যাবে। রহিম ডাজেন্ট হ্যাভ আ কার। রহিমের কি একটি গাড়ি আছে? ডাজ রহিম হ্যাভ আ কার? রহিমের কি গাড়ি নেই? ডাজেন্ট রহিম হ্যাভ আ কার। রুমার একটা ছেলে ছিল, রুমা হ্যাড আ সান। রুমার ছেলে ছিল না, রুমা ডিডেন্ট হ্যাভ হ্যাভ এনি সান। রুমার কি কোনো ছেলে ছিল? ডিড রুমা হ্যাভ আ সান। রুমার কি কোনো ছেলে ছিল না? ডিডেন্ট রুমা হ্যাভ আ সান। ঠিক আছে। তো এখানে কিছু এক্সাম্পল আছে, এগুলো আপনারা নিজেরা একটু পড়ে ফেলবেন, এটা কঠিন কিছু না। এটা যদি আপনারা একটু প্র্যাকটিস করতে পারেন, একটু দেখতে পারেন, এই জায়গাটা থেকে দ্রুত ডেভেলপমেন্টটা পাবেন। অর্থাৎ হ্যাভ হ্যাজ হ্যাড মেইন ভার্ব হিসাবে যখন ব্যবহার হয় সেটা কিভাবে হয়, এই বিষয়গুলো থেকে এটা আপনারা কাভার করতে পারবেন। এখানে অনেকগুলো বিষয়, অনেকগুলো ফ্যাক্টর এখানে আছে। যেমন এখান থেকে কারেক্ট সেন্টেন্সগুলোকে আইডেন্টিফাই করতে হবে। লুসি ইজ হ্যাভিং আ লার্জ ফ্যামিলি, ইজ ইট কারেক্ট আর রং? এটা রং। কারণ কি? লুসি হ্যাজ আ লার্জ ফ্যামিলি, এটা কি? আমার কথাটা বোঝেন, কারো কিছু আছে, আমার অধিকারে থাকা বা মালিকানায় থাকা, ইলনেস, রিলেশনশিপ, ঠিক আছে। তো এই বিষয়গুলো বোঝাতে কিন্তু কন্টিনিউয়াস মুডের ব্যবহার হয় না। কন্টিনিউয়াস মুডের ব্যবহার হচ্ছে ইটিং বা ড্রিঙ্কিং অথবা স্পেন্ডিং টাইম, জাস্ট এই জায়গাটাতে। এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে কন্টিনিউয়াসের ব্যবহার হয়, যেমন আই উইশ আই হ্যাড মাই গ্লাসেস, আই এম হ্যাভিং ট্রাভেল রিডিং দিস স্মল প্রিন্ট, আমার সমস্যা হচ্ছে এই ছোট পড়াগুলো পড়তে। এইটা ঠিক আছে, এখানে হ্যাভিং হবে। কিন্তু মাই সেলফোন ইজ হ্যাভিং আ 16 মেগাপিক্সেল ক্যামেরা, ইট ইজ কল্ড ক্যারেক্টারিস্টিক অর ফিচার। সেটা রং সেন্টেন্স। মাই সেলফোন হ্যাজ আ 16 মেগাপিক্সেল ক্যামেরা। ইউ আর হ্যাভিং লাঞ্চ উইথ ইউর ফ্রেন্ডস টুমোরো, আরেন্ট ইউ? তুমি তোমার বন্ধুর সাথে আগামীকাল লাঞ্চ করতে চাচ্ছ, তাই না? সো খাওয়া বোঝাচ্ছে, ইটিং, সো এখানে হ্যাভিংটা কারেক্ট আছে। করা বোঝাচ্ছে, এইটা আমাকে বুঝতে হবে। ইটিং অ্যান্ড ড্রিঙ্কিং এই জায়গাটাতে হ্যাভিং এর ব্যবহার হচ্ছে। Spending time. Radha is having blue eyes. Radha has a blue eyes. Beautiful blue eyes. Clara was having breakfast when the doorbell rang. হ্যাঁ, এটা কারেক্ট, কারণ এটা খাওয়া বোঝাচ্ছে। ক্লারা ব্রেকফাস্ট করছিল বা খাচ্ছিল যখন ডোরবেলটা বেজে উঠলো। আই থিঙ্ক আই এম হ্যাভিং আ ফেভার, আর ইউ হ্যাভ আ থার্মোমিটার, হ্যাভিং আ থার্মোমিটার, দেখেন টোটালি রং সেন্টেন্স। আই থিঙ্ক আই হ্যাভ আ ফেভার, এখানে আর ইউ কি হ্যাভিং কি হবে? হবে না। এই সেন্টেন্সটা মানে কোশ্চেন যদি আমি করি তাহলে কি হয় জানেন? অনেকে আবার বলে আর ইউ হ্যাভ, না, ডু ইউ হ্যাভ আ থার্মোমিটার। এখানে কিন্তু কোনো আর এর ব্যবহার হবে না, এই জায়গাটাতে মূলত কি হবে? ডু ইউ হ্যাভ আ থার্মোমিটার, তোমার কাছে কি থার্মোমিটার আছে? ডু ইউ হ্যাভ আ থার্মোমিটার। রোজ ইজ আ রিচ ম্যান, হি ইজ হ্যাভিং আ লট অফ মানি। তাহলে এখানে ইজ হ্যাভিং কি হবে? না, হি হ্যাজ আ লট অফ মানি, হি হ্যাজ আ লট অফ মানি। আই অ্যাম অ্যাট অ্যামিউজমেন্ট পার্ক উইথ দ্য কিডস অ্যান্ড দে আর হ্যাভিং আ গ্রেট টাইম হিয়ার। আমি বাচ্চাদের সঙ্গে অ্যামিউজমেন্ট পার্কে আছি এবং তারা এখানে খুব সুন্দর একটা সময় কাটাচ্ছে। তারা এখানে খুব সুন্দর একটা সময় ব্যয় পার করছে, হ্যাঁ, অতিক্রম করছে। তো এটা এখানে হ্যাভিংটা কারেক্ট আছে, যেহেতু স্পেন্ডিং টাইম, আই মিন একটা এক্সপিরিয়েন্সের কথা এখানে শেয়ার করা হচ্ছে। এরপর দেখেন, উই আর হ্যাভিং আ হাউস ইন ক্যালিফোর্নিয়া, সো এটা কিন্তু রং সেন্টেন্স। এটা কারেক্ট হচ্ছে উই হ্যাভ আ হাউস ইন ক্যালিফোর্নিয়া, উই হ্যাভ আ হাউস ইন ক্যালিফোর্নিয়া, এটা আমাদের কারেক্ট হবে। তো এই বিষয়গুলোকে একটু ভালোভাবে করার চেষ্টা করতে হবে, অর্থাৎ আমি পিডিএফ ফাইল রেকর্ড দিলে এই জায়গাগুলোকে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। এই প্র্যাকটিসটা না থাকলে হবে না, ডেভেলপ করতে পারবেন না। এখানে অ্যান্সার গুলো দেওয়া আছে। এরপর দেখেন আমাকে বলছে নেগেটিভ ইন্ট্রোগেটিভ সেন্টেন্স করতে। যেমন লুসি হ্যাজ আ লার্জ ফ্যামিলি, লুসির একটা বড় পরিবার আছে। এটা
আমি যদি বলি যে নেগেটিভ বা ইন্টারোগেটিভ কি হবে, অনেকে বলবে যে লুসি হ্যাজ নট আ লার্জ ফ্যামিলি, তাই বলবেন না লুসি হ্যাজ নট, কিন্তু না, আমি কি শেখালাম যে ডু ডাজ এর ব্যবহার করতে হবে। লুসি হ্যাজ আ লার্জ ফ্যামিলি, এটা নেগেটিভ হচ্ছে লুসি ডাজেন্ট হ্যাভ আ লার্জ ফ্যামিলি। লুসি ডাজেন্ট হ্যাভ আ লার্জ ফ্যামিলি, লুসির বড় পরিবার নেই। লুসি হ্যাজ আ লার্জ ফ্যামিলি, লুসির বড় পরিবার আছে। লুসি ডাজেন্ট হ্যাভ আ লার্জ ফ্যামিলি। তো এই বিষয়গুলোকে একটু বোঝার চেষ্টা করতে হবে, ভালোভাবে নেওয়ার চেষ্টা করতে হবে, এই হচ্ছে মেইন কথা। স্মিথস হ্যাভ পিৎজা ফর ডিনার এভরি ডে। স্মিথ don't have pizza. সুশীল হ্যাজ অ্যান এমএস ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। সুশীল হ্যাজ আছে, তাহলে ডাজেন্ট হ্যাভ অ্যান এমএস ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। সুশীলের কি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপর এমএস করা আছে? তখন কি হয় জানেন? ডাস সুশীল, ডাস সুশীল, হ্যাঁ, হ্যাভ, ডাস সুশীল হ্যাভ অ্যান এমএস ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। তো এই বিষয়গুলোকে মনোযোগ দিয়ে বুঝতে হবে, ভালোভাবে নেওয়ার চেষ্টা করতে হবে। হ্যাভ ভার্বটা ক্লিয়ার হলে জাস্ট একটু বিষয়গুলোকে বোঝার চেষ্টা করেন। এই এই ডু ভার্ব এবং হ্যাভ ভার্ব, এই দুটো ভার্বের ব্যবহার যদি আপনারা ক্লিয়ার করতে পারেন, গত ক্লাসে বি ভার্বটা আমি দেখিয়েছিলাম, এই ভার্বগুলো ইংলিশ ল্যাঙ্গুয়েজের একটা ভিত্তি বা ফাউন্ডেশন। তো এটা ক্লিয়ার থাকলে যে কোনো সেন্টেন্স বা বাক্য তৈরি করা অনেক বেশি সহজ হয়ে যাবে, অনেক বেশি ইজি হয়ে যাবে। আমরা এই ভার্বগুলো নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কনফিউশন ফেস করে থাকি, কনফিউশনে পড়ে থাকি, কিন্তু কনফিউশন ফেস করলে হবে না। ভার্বটাকে ভালোভাবে আমাকে ক্যাপচার করতে হবে, নিতে হবে, এবং এদের ব্যবহার হয় কিন্তু প্রচুর। তো সেই প্র্যাকটিক্যাল যে ব্যবহারটা আছে, প্র্যাকটিক্যাল যে ইউজটা আছে, আপনাদের অনেক মানে এই বিষয়গুলো পড়ানোর পর প্র্যাকটিসের উপর অনেক ক্লাস থাকবে, অনেকগুলো ফাইল আমি দিয়ে থাকি, সেই ফাইলগুলো থেকে প্র্যাকটিস করাই আপনাদেরকে, টাস্ক দেই, হোমওয়ার্ক দেই, সেই জায়গাগুলোতে নিয়ে যাব, সেই বিষয়গুলো দিব, বাট সেইগুলো দেওয়ার আগে তো এটা আমাকে শেষ করতে হবে। তো এই জন্য বলছি এই হ্যাভ ভার্বের ব্যবহারগুলো একটু ভালোভাবে দেখবেন, বোঝার চেষ্টা করবেন, নেওয়ার চেষ্টা করবেন, তাহলে দ্রুত এই জায়গাটা থেকে ডেভেলপমেন্ট পাবেন। তো এগুলো যা বলছে এখানে, হ্যাভ যখন মেইন ভার্ব হিসেবে বসে তখন এটা হয়। আর অক্সিলারি ভার্ব বলতে হ্যাভ কোথায় বসে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাড হয়, ফিউচার পারফেক্ট টেন্সে উইল হ্যাভ হয়। তো এই ভার্বের ব্যবহারগুলো দেখতে হবে, এবং এইটা দেখার সঙ্গে আমি আপনাদের আরেকটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আমাদের কিছু কনভারসেশন প্র্যাকটিস করতে হবে। কনভারসেশন মানে এই যেগুলো আমি করাচ্ছি বা যেগুলো আপনাদেরকে দেখাচ্ছি, শুধুমাত্র এই রুলস আর স্ট্রাকচার করে চলে গেলে হবে না, প্র্যাকটিক্যাল সেন্টেন্সের সঙ্গে এই বিষয়গুলোকে কম্পেয়ার করতে হবে। দেখতে হবে যে একটা সেন্টেন্স, এই 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 প্রথমত এটা আমার মেইন কনভারসেশন না, বাট এইগুলো আমি করিয়ে থাকি এই জন্য যে একটা সেন্টেন্স দেখে আপনি ধরতে পারেন কিনা সেটা ঠিক কোন টেন্সে লেখা আছে, কোন সেন্সে লেখা আছে, একটা সেন্টেন্স বা বাক্যের অ্যাকচুয়াল অর্থটা কি, অ্যাকচুয়াল মিনিংটা কি, টাইম বা টেন্সটা আমরা আইডেন্টিফাই করতে পারছি কিনা। যেমন এই কনভারসেশন গুলো দেখলে এটাও ক্লিয়ার হয়ে যায়, যখন আপনি একজনের সঙ্গে কনভারসেশন বা কমিউনিকেশন করতে যাবেন বাইরের কারোর সঙ্গে বা কোনো ফরেনারের সঙ্গে, তখন আপনার আহ এই জিনিসটা বুঝতে হবে কোন ধরনের স্ট্রাকচার গুলো বেশি ইউজ করা দরকার, কোন ধরনের স্ট্রাকচার গুলো বেশি ইউজ করলে দ্রুত কথা বলতে পারবেন। যেমন দেখেন, মোবাইল ফোন ইজ ওয়ান অফ দ্য ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স। মোবাইল ফোন হচ্ছে আধুনিক বিজ্ঞানের একটা বিস্ময়। এখানে ইসরার কোনো ভার্ব নেই, বি ভার্বের সেন্টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ইট হ্যাজ অ্যাডেড, তাহলে হ্যাজ প্লাস ভি থ্রি, তার মানে এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটা যুক্ত করেছে a new dimension of our way of life and to the communication system, একটা নতুন মাত্রা আমাদের জীবনে এবং যোগাযোগ ব্যবস্থায়। But it can be misused by someone. And now write a dialogue between you and your friend Rahel or Rahela about merits and demerits of using mobile phone. তো বলছে দেখেন, রাহেল হাউ আর ইউ, বলছে আম ফাইন, হোয়াট অ্যাবাউট ইউ, বলছে আম ফাইন, ইউ নো আই হ্যাভ বট আ নিউ মোবাইল ফোন ইয়েস্টারডে, হিয়ার ইট ইজ। বলছে ভেরি নাইস, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট মোবাইল ফোন, অর্থাৎ মোবাইল ফোন সম্পর্কে তুমি কি ভাবো। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ইন্ট্রোগেটিভ, ডাব্লিউএইচ ওয়ার্ড যুক্ত ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্স। আই হ্যাভ বট, হ্যাভ প্লাস ভি থ্রি, আমি কিনেছি। আই হ্যাভ বট, আমি কিনে
কিনেছি a new mobile phone yesterday। বলছে nowadays মোবাইল ফোন ইজ ভেরি এসেনশিয়াল ডিভাইস, বর্তমানে মোবাইল ফোন খুবই প্রয়োজনীয় ডিভাইস। ইট হ্যাজ অ্যাডেড আ নিউ ডাইমেনশন টু আওয়ার ওয়ে অফ লাইফ অ্যান্ড টু দ্য কমিউনিকেশন সিস্টেম। এরা যুক্ত করেছে একটা নতুন মাত্রা আমাদের জীবনে এবং যোগাযোগ ব্যবস্থায়। উই ক্যান কমিউনিকেট, ক্যান প্লাস ভি ওয়ান ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ আমরা যোগাযোগ করতে পারি, আমরা কমিউনিকেট করতে পারি উইথ দ্য হোল ওয়ার্ল্ড, সারা বিশ্বের সাথে। তাহলে এটা মডালের সেন্টেন্স, আমি এই নেক্সট ক্লাস থেকে মডেল করাবো। We can communicate with the whole world in the shortest possible time through it। খুব কম সময়ের ভিতরে আমরা সারা বিশ্বের সাথে যোগাযোগ করতে পারি এটার মাধ্যমে। ইউজিং আ মোবাইল ফোন উই ক্যান টেক ফটোগ্রাফস, ভিডিওস অ্যান্ড এনজয় মিউজিক। মোবাইল ফোন ব্যবহারের মাধ্যমে আমরা এই ছবি তুলতে পারি, ভিডিও করতে পারি এবং মিউজিক উপভোগ করতে পারি। বলছে রাইট ইউ আর এনিথিং এলস। বলছে মোর ওভার, দেখেন এটা একটা লিঙ্কিং ওয়ার্ড বা একটা ট্রানজিশনাল ওয়ার্ড। মোর ওভার অধিকন্তু, আরো, তারপরেও। বলছে মেসেজিং অ্যান্ড ইন্টারনেট সিস্টেম হ্যাভ বিন ইনক্লুডেড ইন ইট, হ্যাভ বিন প্লাস ভি থ্রি ইনক্লুডেড, অর্থাৎ মেসেজিং এবং ইন্টারনেট সিস্টেম এটাতে সংযুক্ত করা হয়েছে। বলছে ইয়েস ইউ আর রাইট বাট দেয়ার আর অলসো সাম ডিমেরিটস অফ মোবাইল ফোন। মোবাইল ফোনের কিছু অসুবিধাও আছে। বলছে হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট, এ বিষয়ে তুমি কি বলছো? বলছে নাও এ ডেইজ সাম পিপল কমিট ক্রাইম ইউজিং মোবাইল ফোন। বর্তমান সময় কিছু মানুষ মোবাইল ফোনের মাধ্যমে ক্রাইম করে। ইট হ্যাজ বিকাম, হ্যাজ প্লাস বিকাম, বিকাম বিকেম আবার বিকাম, এটা হয়েছে অ্যান ইজি ওয়ে অফ টিচিং গার্ল। বলছে নট দিজ আর অনলি, শুধু এগুলোই নয়, মাস ইউজ অফ মোবাইল ফোন ইজ হার্মফুল ফর হেলথ। এক্সপার্টস সেই দ্যাট দিস ইজ হার্মফুল ফর আওয়ার হিয়ারিং অ্যান্ড ব্রেইন। বলছে মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বিশেষজ্ঞরা বলে যে এটা আরো ক্ষতিকর আমাদের কানের জন্য এবং ব্রেইনের জন্য। বলছে রিয়েলি, আই ডিডন্ট নো ইট বিফোর। আমি এটা আগে জানতাম না। আপনি যদি বলতেন আমি জানতাম, আই নিউ ইট, আমি জেনেছি, আই হ্যাভ নোন ইট, আমি জানতাম না, আই ডিডেন্ট নো ইট। ইভেন সাম স্টুডেন্টস ক্যান নট কনসেন্ট্রেট ইন স্টাডি বিকজ দে রিমেইন বিজি ওভার মোবাইল ফোন দ্য হোল নাইট। এমনকি কিছু ছাত্রছাত্রী পড়াশোনায় মনোযোগ দিতে পারে না, কারণ তারা মোবাইল ফোনে ব্যস্ত থাকে সারা রাত ধরে। বলছে দিস পয়েন্ট ইজ অলসো কারেক্ট because the mobile operators provide various facilities at night। কারণ মোবাইল অপারেটরস রাতে বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস বা সুযোগ সুবিধা প্রদান করে থাকে। বাট ইট ইজ নট দ্য ফল্ট অফ মোবাইল ফোন, ইট ইজ আওয়ার ফল্ট। এটা মোবাইল ফোনের দোষ না, এটা আমাদের দোষ। বলছে অফকোর্স উই শুড মেক দ্য প্রপার ইউজ অফ মোবাইল ফোন। আমাদের মোবাইল ফোনের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। নাও আই হ্যাভ টু গো টু মাই প্রাইভেট টিউটার। এখন আমার প্রাইভেট টিউটার এর কাছে যেতে হবে। বলছে ওকে, সি ইউ লেটার। তাহলে এই যে কনভারসেশনটা তো জাস্ট ফার্স্ট কনভারসেশন ছিল, একটা স্যাম্পল কনভারসেশন ছিল। দেখেন কোথাও হ্যাভ টু এর ব্যবহার, কোথাও ক্যানের ব্যবহার, কোথাও শুড এর ব্যবহার, কোথাও অ্যাম ইজারের ব্যবহার, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার এখানে আছে। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার আছে, ইভেন প্যাসিভ রিলেটেড একটা সেন্টেন্স আমরা দেখলাম। অর্থাৎ এই ধরনের কনভারসেশন গুলো পড়লে যদি অ্যাকচুয়াল মিনিংটা বের করতে পারেন, সেন্টেন্স গুলো ট্রান্সলেট করতে পারেন, তাহলে এই জায়গাটার ডেভেলপমেন্ট অ্যাটলিস্ট আসবে। অর্থাৎ ইনফর্মালি যখন আপনি কথা বলবেন বা স্পিকিং করবেন, যদি ইংলিশে করতে চান, সেটা অনেক ভালোভাবে করতে পারবেন। এবং একটা কনভারসেশনের ভিতরে ঠিক কোন ধরনের স্ট্রাকচার গুলো বেশি ব্যবহৃত হচ্ছে, একটা বাক্যের গঠন প্রণালীটা কেমন, এটা সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট পাবেন। তো এটাও আমি আপনাদেরকে পাঠিয়ে দিব, একটু নিজেরা এই জায়গাগুলো করে ফেলবেন। নেক্সট ক্লাস থেকে আমি মডাল ভার্বের উপর ক্লাসগুলো নিব বা কন্ডাক্ট করব। ঠিক আছে? বুঝতে পারছেন? এই কনভারসেশন পাঠিয়ে দিলে নিজেরা একটু দেখবেন যে বাংলা মিনিংটা বের করতে পারেন কিনা, টেন্সটা আইডেন্টিফাই করতে পারেন কিনা। এখানে বাংলা কিন্তু দেওয়া নেই। ওকে।